সাব ইন্সপেক্টরকে লিখে দাও, তার প্রেরিত রিপোর্টে তার নির্বুদ্ধিতার পরিচয় পাওয়া গিয়েছে। কিন্তু আমার লাঠি হারিয়ে গিয়েছিল, এ কথা বললে কি তারা বিশ্বাস করত? কিন্তু আমি যথাযোগ্য সম্মান সহকারে আপনাকে জানাইতেছি, তাহার বিরুদ্ধে যে প্রমাণ পাওয়া গিয়েছে তাহা অকাট্য। সেই প্রমাণ খণ্ডন করা এখনো হয়নি স্যার। নমস্কার, গল্প.in 2.0 আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প দীনেন্দ্র কুমার রায়ের লেখা অদ্ভুত প্রতিহিংসা। দীনেন্দ্র কুমার রায় ছিলেন বাংলা সাহিত্যের একজন পত্রিকা সম্পাদক, অনুবাদক এবং গ্রন্থকার। তিনি অবিভক্ত নদিয়ার মেহেরপুরের বাসিন্দা ছিলেন। 1295 বঙ্গাব্দে তার প্রথম রচনা একটি কুসুমের মর্মকথা প্রবাদ প্রশ্নে ভারতী এবং বালক পত্রিকায় প্রকাশিত হয়। তার লেখা উল্লেখযোগ্য কিছু গ্রন্থ যথাক্রমে বাসন্তী, হামিদা, পট, অজয় সিংহের কুঠি ইত্যাদি। আজকের গল্প পাঠে আমি সৌমজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প অদ্ভুত প্রতিহিংসা। মিস্টার F.W. গ্যালোয়ে একসময় বিহারের কোনো জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্টের পদে নিযুক্ত ছিলেন। সেই সময় তার এলাকাস্থিত কোনো থানার ভারপ্রাপ্ত এক দারোগা একটা হত্যাকাণ্ডের তদন্তের ভার পেয়েছিল। এই দারোগাটি তদন্তকাণ্ডের যে সকল প্রমাণ সংগ্রহ করেছিল তা এমন অকাট্য যে সেই সকল প্রমাণে নির্ভর করে জজ এবং জুরিরা আসামির প্রাণদণ্ডের আদেশ দান করতেন। এ বিষয়ে সন্দেহ ছিল না। কিন্তু মিস্টার গ্যালোয়ে স্বয়ং এই হত্যাকাণ্ডের তদন্তভার গ্রহণ করে যেভাবে প্রকৃত অপরাধীর অপরাধ প্রতিপন্ন করেন তা গোয়েন্দাগিরিতে তার অসাধারণ দক্ষতার পরিচয়সূচক। মিস্টার গ্যালোয়ে লন্ডনের কোনো প্রসিদ্ধ মাসিক পত্রিকায় এই হত্যা রহস্যভেদের যে বিবরণ লিপিবদ্ধ করেছেন, পাঠকগণের মনোরঞ্জনের জন্য তার অনুবাদ প্রকাশিত হল। বিবরণে মিস্টার গ্যালোয়ে নিজের এবং জনগণের নাম পরিবর্তন করেছেন বটে, কিন্তু তিনি লিখেছেন ঘটনার প্রত্যেক বিবরণ সম্পূর্ণ সত্য এবং তার কোনো কথা অতিরঞ্জিতও নয়। এই বিবরণে তিনি থানার ভারপ্রাপ্ত দারোগাকে মোহাম্মদ আলী এবং তার উপরওয়ালা পুলিশ সুপারিনটেন্ডেন্টকে অর্থাৎ নিজেকে মিস্টার রেনল্ডস নামে অভিহিত করেছেন। মিস্টার গ্যালোয়ে লিখেছেন, রামপ্রসাদ নামক একটা লোক কোনো এক গ্রামে বাস করত। লোকটি বৃদ্ধ এবং তার জীবন শান্তিতেই অতিবাহিত হচ্ছিল। তার জীবনে কোনো বৈচিত্র্য ছিল না এবং তার কোনো কাজে কোনো দিন গ্রামবাসীদের মনোযোগও আকৃষ্ট হয়নি। কিন্তু বৃদ্ধ বয়সে সে হঠাৎ নিহত হওয়ায় তার হত্যাকাণ্ডে গ্রামে তুমুল আন্দোলন আরম্ভ হল। এই সময় গ্রামস্থ থানার কার্যভার যে দারোগার হাতে ন্যস্ত ছিল, ধরে নিন তার নাম মোহাম্মদ আলী। সে তরুণ যুবক, কর্তব্যনিষ্ঠ দারোগা বলে তার সুনাম থাকলেও পুলিশের জটিল কাজে তার তেমন অভিজ্ঞতা ছিল না। যে সকল কর্মচারী পুলিশ বিভাগের নিম্নতর পদে নিযুক্ত থেকে যোগ্যতা বলে দারোগার পদে উন্নীত হয়, মোহাম্মদ আলী সেই শ্রেণীর কর্মচারী ছিল না। সে পুলিশ ট্রেনিং স্কুলে শিক্ষা লাভ করে একেবারেই পুলিশের সাব ইন্সপেক্টরের পদে নিযুক্ত হয়েছিলেন। এজন্য পুলিশের কার্যপ্রণালী তার জানা থাকলেও কেতাবি বিদ্যার বাইরে হাতে কলমে যে শিক্ষার প্রয়োজন তা আয়ত্ত করতে পারেনি এবং মনুষ্য চরিত্র অধ্যয়নের সুযোগও সে লাভ করতে পারেনি। এজন্য তার অধীনস্থ কর্মচারীরা অনেক সময় নিজের খেয়ালেই চলত এবং তাকে যা বুঝিয়ে দিত সে তার ত্রুটি ধরতে পারত না। মোহাম্মদ আলী হাতে কলমে কাজ করতে গিয়ে দেখল অপরাধীদের গ্রেপ্তার করা বড়ই কঠিন ব্যাপার।
এজন্য পদে পদে তার চেষ্টা বিফল হতো এবং এইভাবে সে অকৃতকার্য হওয়ায় তার এলাকায় অপরাধের সংখ্যা ক্রমশ বেড়ে গেল। এতে সে নিরুৎসাহ থাকলেও কিছুদিন পরে তার হাতে এমন একটা কেস আসলো যার তদন্ত কার্যে সে দক্ষতার পরিচয় দিতে পারবে বলেই আশা করল এবং উৎসাহের সঙ্গে তদন্ত কার্যে প্রবৃত্ত হল। একদিন সকালে গ্রাম্য চৌকিদার থানায় এসে দারোগা মোহাম্মদ আলীকে সংবাদ দিল, রামপ্রসাদ নামক একজন লোকের মৃতদেহ একটা কূপের ভেতরে পড়ে থাকতে দেখা গিয়েছে। সেই ব্যক্তি কূপে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেনি। এর প্রমাণ এই যে তার মৃতদেহে আঘাত চিহ্ন দেখতে পাওয়া গিয়েছে। সে কূপের ভেতর কয়েকদিন পড়েছিল, কিন্তু সৌভাগ্যক্রমে কূপটি গ্রাম থেকে কিছু দূরে থাকায় গ্রামের লোকজনকে প্রায়ই সেই কূপের জল ব্যবহার করতে হতো না। এই সংবাদ পেয়ে মোহাম্মদ আলী অবিলম্বে তদন্ত আরম্ভ করল। তারপর সন্ধান করতে করতে সে যে সূত্র আবিষ্কার করল তা থেকে তার সন্দেহ হলো সেই গ্রামেরই কোনো একজন লোক বৃদ্ধকে হত্যা করেছিল। পুলিশের কাজে মোহাম্মদ আলীরও গুপ্তচর ছিল। সেই গুপ্তচরের নিকট সে জানতে পারল রামপ্রসাদের পরিবারবর্গের সঙ্গে গ্রামস্থ আরেকজন লোকের দীর্ঘকাল থেকে প্রবল বিরোধ চলছিল। তার নাম ইমাম বক্স। সকল অবস্থা লক্ষ্য করে ইমাম বক্স সম্বন্ধে দারোগার সন্দেহ দৃঢ়মূল হল। একজন গ্রামবাসী শতপ্রবৃত হয়ে সংবাদ দিল, প্রায় 2 সপ্তাহ আগে দুজন অপরিচিত ব্যক্তিকে ইমাম বক্সের ঘরে দেখতে পাওয়া গিয়েছিল। আর একজন গ্রামবাসী দারোগার সঙ্গে দেখা করে বলল, সে একদিন রাত্রিবেলা তার শস্যক্ষেত থেকে বুনো শুয়োর তাড়ানোর জন্য মাঠে যাওয়ার সময় দেখতে পায় 3 জন লোক ইমাম বক্সের বাড়ির কাছে ঘুরে বেড়াচ্ছিল। সেই 3 জনের একজন যে স্বয়ং ইমাম বক্স, এটা সে হলপ করে বলতে পারে। গ্রাম্য চৌকিদার যে অত্যন্ত কর্তব্যনিষ্ঠ, রাত্রিকালে সে না ঘুমিয়ে সারা রাত গ্রামের ভেতর চৌকি দিয়ে বেড়ায়, এটা প্রতিপন্ন করার জন্য সে দারোগাকে জানালো সে পাহারায় বের হলে সেই 3 জন লোককেই সে দেখতে পেয়েছিল, কিন্তু রাতের অন্ধকারে তারা মিশে যাওয়ায় সে দীর্ঘকাল তাদের উপর নজর রাখতে পারেনি। বিশেষত তখনও পর্যন্ত কাউকে সন্দেহ করার কোনো কারণ না থাকায় সে তাদেরকে চেনার চেষ্টা করেনি। তবে এখন তার মনে হচ্ছে তাদের একজনকে সে খোঁড়াতে দেখেছিল, কিন্তু সে কে তা কিভাবে বলবে? সে ইমাম বক্স খোঁড়া ছিল, এটা সকলেই জানত। চৌকিদারের কথা শুনে চূড়ান্ত সিদ্ধান্ত করার উপায় ছিল না, কিন্তু মোহাম্মদ আলী বুঝতে পারল চৌকিদারের এই বিবৃতি তার সিদ্ধান্তের অনুকূল। এই জন্য সে কর্তব্যানুরোধে ইমাম বক্সের ঘর খানা তল্লাশ করল। অবশেষে সে ইমাম বক্সের গোশালায় প্রবেশ করে চালের দিকে তাকাতেই চালের বাতায় একখানা লাঠি পেল। লাঠিখানা রক্তমাখা, লাঠিখানা বেশ ভারী এবং তা কাষ্ঠ নির্মিত এবং তার মাথা পিত্তল মণ্ডিত। এই লাঠি পাওয়ায় দারোগার ধারণা হল ইমাম বক্সই প্রকৃত অপরাধী, কারণ গ্রামের 5-6 জন লোক সেই লাঠি দেখেই শনাক্ত করল যে ওটা ইমাম বক্সের লাঠি বটে। তারা সকলেই জানত সেই লাঠি ইমাম বক্সের ভ্রমণের সঙ্গী। দারোগা এবার ইমাম বক্সের অপরাধ সম্বন্ধে নিঃসন্দেহ হয়ে তাকে গ্রেপ্তার করে সদরে চালান দিল। মোহাম্মদ আলী শোণিত রঞ্জিত লাঠিখানা কাগজ দ্বারা মুড়ে সেই সঙ্গে সদরে পাঠিয়ে তার উপরওয়ালাকে অনুরোধ করল লাঠিখানাতে যদি আঙুলের চিহ্ন থাকে তবে আঙুলের চিহ্ন বিশেষজ্ঞ যেন তা পরীক্ষা করেন এবং তাতে যে রক্ত লেগেছিল তা যেন রাসায়নিক পরীক্ষাগারের রাসায়নবিদ দ্বারা পরীক্ষার ব্যবস্থা করা হয়। এই সকল কাজ শেষ করে মোহাম্মদ আলী ঘটনার পরিণতির জন্য প্রতীক্ষা করতে লাগল। তার তদন্ত কার্য যে সম্পূর্ণ নিখুঁত হয়েছিল
এবং ইমাম বক্সের নিষ্কৃতি লাভের কোনো উপায় ছিল না এ বিষয়ে সে নিঃসন্দেহ হল। যথাসময়ে রামপ্রসাদের সব ব্যবচ্ছেদের রিপোর্ট মোহাম্মদ আলীর হস্তগত হল। সেই রিপোর্ট পাঠ করে সে জানতে পারল কোনো ভারী ভোঁতা অস্ত্রের আঘাতে তাঁর মৃত্যু হয়েছে। লাঠিতে যে আঙুলের ছাপ পাওয়া গিয়েছিল তা ইমাম বক্সেরই আঙুলের ছাপ। সুতরাং ইমাম বক্স যে জালে জড়িয়ে পড়েছে তা থেকে তার মুক্তি লাভের কোনো সম্ভাবনাই রইল না। গ্রামের জনসাধারণ দারোগার সঙ্গে একমত হয়ে বলে বেড়াতে লাগল, দায়রার বিচারে কি ফল হবে বিচারের পূর্বেই তা বুঝতে পারা গিয়েছে। ইমাম বক্সের ফাঁসি হবে এ বিষয়ে কারোর কোনো সন্দেহ রইল না। এত বড় একটা খুনের কিনারা করে ফেলেছে এই ভেবে সাব ইন্সপেক্টর মোহাম্মদ আলীর আনন্দের সীমা রইল না। এইভাবে আর দু একটা হত্যাকাণ্ডের অপরাধীকে ধরে দিতে পারলেই তার প্রমোশনকে আটকায় এ বিষয়েও তার সন্দেহ রইল না। আর কয়েক বছর এরকম কৃতিত্ব দেখাতে পারলে সে বহু সিনিয়র দারোগাকে অতিক্রম করে ইন্সপেক্টর এবং ইন্সপেক্টর থেকে পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট হবে। সে মনের সুখে আকাশে কেল্লা নির্মাণ করতে লাগলো। সে ইংরেজি ভাষা ভালো জানত না, কিন্তু এত বড় একটা তদন্তের ব্যাপারে সে পুলিশের কর্তৃপক্ষকে তার ইংরেজি বিদ্যার দক্ষতায় চমৎকৃত করার জন্য তার মাতৃভাষার পরিবর্তে ইংরেজি ভাষায় কেস ডায়েরি লিখে সদর অফিসে পাঠিয়ে দিল। জেলা পুলিশের সুপারিনটেন্ডেন্ট মিস্টার রেনল্ডস তার সদর অফিসে ইমাম বক্সের বিরুদ্ধে আরোপিত অভিযোগ সম্বন্ধে গভীর চিন্তায় রত ছিলেন। তার বিরুদ্ধে যে সকল প্রমাণ সংগ্রহিত হয়েছিল সেই সকল প্রমাণ সম্বন্ধে আলোচনা করতে করতে তার মুখ গম্ভীর এবং ভ্রু কুঞ্চিত হল। তিনি সাব ইন্সপেক্টর মোহাম্মদ আলী প্রেরিত রিপোর্ট বারবার পাঠ করে তার তামাকের পাইপটা মুখ থেকে টেবিলের ওপর নামিয়ে রাখলেন এবং সাব ইন্সপেক্টরকে লক্ষ্য করে মূর্খ বলে হুঙ্কার দিলেন। পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার রেনল্ডস যে বৃহৎ জেলার শান্তিরক্ষার ভার পেয়েছিলেন, সেই জেলায় খুন জখম নিত্যই লেগে থাকত। অপরাধী সন্দেহে যাদেরকে গ্রেপ্তার করা হতো তিনি তাদেরকে বিচারার্থ চালান দিয়েই কর্তব্য শেষ করতেন। আলোচ্য হত্যাকাণ্ডের তদন্ত সম্বন্ধে তিনি যে সকল কাগজপত্র পেয়েছিলেন তা পাঠ করে তার কেরানিকে ফেরত দিলেন বটে, কিন্তু সেই সম্বন্ধে কি আদেশ দেবেন তাই ভাবতে লাগলেন। ইমাম বক্সের বিরুদ্ধে যে সকল প্রমাণ সংগৃহীত হয়েছিল তা তার কীরকম প্রতিকূল এটা তার বুঝতে বিলম্ব হয়নি, কিন্তু কিছুকাল চিন্তা করে তার ধারণা হলো এই সকল অকাট্য প্রমাণের অন্তরালে যে গভীর রহস্য সংগুপ্ত আছে দারোগা মোহাম্মদ আলী তার মর্ম বুঝতে পারেনি। সংগৃহীত প্রমাণগুলির ওপর নির্ভর করে সে ইমাম বক্সকেই বৃদ্ধ রামপ্রসাদের হত্যাকারী বলে সিদ্ধান্ত করেছে। এই চিন্তার পর মিস্টার রেনল্ডস সমগ্র ফাইলটি পুনঃগ্রহণ করে তার আদ্যপান্ত অত্যন্ত সতর্কভাবে আর একবার পড়লেন এবং আসামির বিরুদ্ধে আরোপিত প্রমাণগুলি কিভাবে সংগৃহীত হয়েছিল তা মনে মনে আলোচনা করলেন। তার ধারণা হলো সাব ইন্সপেক্টর এই সকল প্রমাণে নির্ভর করে প্রতারিত হয়েছে। প্রকৃত রহস্যভেদ করে সত্য নির্ণয় করা তার অসাধ্য হয়েছিল। মিস্টার রেনল্ডস সাব ইন্সপেক্টরের রিপোর্ট পুনর্বার পাঠ করে তার কেরানিকে উত্তেজিতভাবে বলে উঠলেন, সাব ইন্সপেক্টরকে লিখে দাও, তার প্রেরিত রিপোর্টে তার নির্বুদ্ধিতার পরিচয় পাওয়া গিয়েছে। সে ইংরেজিতে বিদ্যে না ফুলিয়ে ভবিষ্যতে তার রিপোর্ট যেন উর্দুতেই লিখে পাঠায়। এই মামলা 1 সপ্তাহের জন্য মুলতুবি রাখতে আদালতকে অনুরোধ করো। ইতিমধ্যে আমি অথবা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরেজমিনে তদন্ত করব এবং সাক্ষীগুলিকে পরীক্ষা করব। আমি আজ দুপুরেই ক্লাবে যাওয়ার সময় জেলখানায় যাব এবং আসামি ইমাম বক্স আত্মসমর্পণের জন্য কি বলতে চায় তাই শুনে নেব। সুপারিনটেন্ডেন্ট মিস্টার রেনল্ডস
নির্দিষ্ট সময় জেলখানায় প্রবেশ করলেন। আসামি ইমাম বক্স তখন জেলখানার একটা নিভৃত কক্ষে পা গুটিয়ে বসেছিল। অপরাহ্নের সূর্যালোক একটা বাতায়নের ভেতর দিয়ে সেই ঘরে প্রবেশ করছিল। তার বিরুদ্ধে সংগৃহীত প্রমাণসমূহের গুরুত্ব ইমাম বক্সের অজ্ঞাত ছিল না। এই জন্যই সে জীবনের আশা ত্যাগ করেছিল। ভাগ্যে যা আছে ঘটবে ভেবেই সে তখন সম্পূর্ণ নিশ্চেষ্ট। এমন সময় পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার রেনল্ডসের আদেশে কারাকক্ষের দরজা খুলে গেল। ইমাম বক্স উঠে দাঁড়িয়ে দরজার সামনে জেলারকে এবং তার কিছু দূরে একজন সাহেবকে দণ্ডায়মান দেখল। সে তাদের উভয়কে সেলাম করলে মিস্টার রেনল্ডস জেলারকে বললেন, আমি কে তা ওকে জানান। আমি ওকে বাইরের জায়গাটায় নিয়ে যেতে চাই। সেখানে আমি ওর সঙ্গে কিছু কিছু কথার আলোচনা করব। অন্য কেউ যেন তা শুনতে না পায়, এটাই আমার ইচ্ছে। আমার কাছে কোনো দেহরক্ষী থাকবে না বটে, কিন্তু সেজন্য চিন্তার কোনো কারণ নেই। আমার নিজের আত্মরক্ষার শক্তি আছে। ইমাম বক্স পুলিশ সুপারিনটেন্ডেন্টকে শতপ্রবৃত হয়ে কোনো কথাই বলল না। সে আত্মসমর্থনেরও চেষ্টা করল না। মিস্টার রেনল্ডস বুঝতে পারলেন তাদের সে আদেও বিশ্বাস করে না। তার মুখে অবজ্ঞার ভাবই পরিস্ফুট হল। মিস্টার রেনল্ডস তার মনের ভাব বুঝতে পেরে তার সঙ্গে সহানুভূতি ভরে আলাপ করতে লাগলেন। তিনি তাকে নির্বাক দেখে বিন্দুমাত্র অসন্তোষ বা অধীরতা প্রকাশ না করেই তাকে বললেন, তুমি কয়েক বছর আগে যে সকল দেওয়ানি মামলা করেছিলে সে সকল মামলার নথিপত্র আমি পড়ে দেখেছি। রামপ্রসাদের পরিবার বর্গকে তুমি দেখতে পারো না। আমার এই অনুমান কি সত্যি নয়? পুলিশ সুপারিনটেন্ডেন্টের প্রশ্ন শুনে ইমাম বক্স কোনো কথাই বলল না। সে নত মস্তকে নির্বাকভাবে দুই পায়ের বুড়ো আঙুল দিয়ে মাটি খুঁড়তে লাগল। মিস্টার রেনল্ডস তাকে নির্বাক দেখে আবার বললেন, তোমাদের শেষ মামলার বিচার 6 মাস আগে শেষ হয়েছে। হাকিম তোমার অনুকূলেই রায় দিয়েছিল। জলের দখলি সত্ত্ব তোমাকেই বর্তে ছিল। রামপ্রসাদ যে তারপর তোমার বিরুদ্ধে মামলা চালাবে তার উপায় ছিল না। এই অবস্থায় নিরুপায় পরাজিত শত্রুর সঙ্গে তোমার বিরোধ চলবার কি কারণ ছিল? ইমাম বক্স মাথা নেড়ে গম্ভীরভাবে বলল, না, কোনো কারণ ছিল না। দেখো ইমাম বক্স, এ পর্যন্ত তুমি যে সকল মামলা চালিয়েছ প্রত্যেক মামলাতেই তুমি যথেষ্ট বুদ্ধির পরিচয় দিয়েছ। বোকামি করে কোনো মামলা নষ্ট করনি। কিন্তু তোমার বিরুদ্ধে আরোপিত এই হত্যাকাণ্ডের অভিযোগে তুমি এরকম নির্বোধের মতো কাজ করলে কেন? এই ব্যাপারে আমি তোমার বিন্দুমাত্র দূরদর্শিতার পরিচয় পাই না। লাঠিখানা যেখানে রাখলে অতি সহজেই খুঁজে পাওয়া যায়। না 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 না, সেখানে তা তুমি কি জন্যেই বা রেখেছিলে? সেই লাঠি তো তোমারই, নাকি তোমার নয়? সাহেব, লাঠিখানা যে আমার এটা আমি অস্বীকার করতে পারি না। গ্রামের বিস্তর লোক জানে ও লাঠি আমারই, কিন্তু আমার লাঠি হারিয়ে গিয়েছিল। এ কথা বললে কি তারা বিশ্বাস করত? মিস্টার রেনল্ডস বিস্মিতভাবে বললেন, তুমি তুমি কি বলছো? মামলার ফলাফল যে ওই লাঠির ওপরেই নির্ভর করছে। তা জানি সাহেব। দারোগা যখন আমার লাঠির সন্ধান করে তখন আমি তাকে জানাই আমার লাঠিটা হারিয়ে গেছে। এ কথা শুনে দারোগা হেসে বলল, আর তোমার লাঠি হারাইছে বলতাছো? ইহার প্রমাণ কোথায়? হ্যাঁ, সত্যিই তার প্রমাণ নেই। পরে বুঝতে পারি ওটা কেউ চুরি করেছিল, কিন্তু কে আমার কথা বিশ্বাস করবে? আর এ কথা বলেই বা ফল কি? না, এ কথা বলে কোনো ফল নেই সত্যি, কিন্তু তুমি মুখ তুলে অসংকোচে আমার মুখের দিকে চেয়ে আবার ওই কথা বলতে পারবে? রামপ্রসাদ যে সময় মারা যায় সে সময় লাঠিখানা তোমার দখলে ছিল না। এ কথা বলতে তোমার সাহস হবে কি? ইমাম বক্স অকুণ্ঠিতভাবে তার আদেশ পালন করল। সুপারিনটেন্ডেন্ট বললেন, বেশ, এখন তুমি যেতে পারো। আমি নিজেই এ সকল ব্যাপারে তদন্ত করব। অনন্তর ইমাম বক্স তার ইঙ্গিতে প্রহরীর কর্তৃক কারাকক্ষে প্রবেশ করল। মিস্টার রেনল্ডস সংকল্প করলেন
তার বিরুদ্ধে যে সকল মিথ্যে প্রমাণ সাজিয়ে রাখা হয়েছিল তিনি তার অসারতা প্রতিপন্ন করবেন। মিস্টার রেনল্ডস পরদিন সকালে অণুবীক্ষণের সাহায্যে লাঠিটার প্রত্যেকটা অংশ সতর্কভাবে পরীক্ষা করলেন। তারপর আঙুলের চিহ্ন পরীক্ষককে জেরা করলেন। তিনি লাঠিতে একটা বিশেষ চিহ্ন আবিষ্কারের চেষ্টা করছিলেন। তার সেই চেষ্টা সফল হওয়ায় তিনি আনন্দিত হলেন। অঙ্গুলি চিহ্ন পরীক্ষক তার উপদেশ শুনে প্রস্থান করল। জেলা পুলিশের সুপারিনটেন্ডেন্ট সরে জমিনে তদন্তে আসছেন শুনে পুলিশ সাব ইন্সপেক্টর মোহাম্মদ আলীর আনন্দ এবং উৎসাহের সীমা রইল না। সে হত্যাকাণ্ডের তদন্তে যে দক্ষতার পরিচয় দিয়েছিল তা যে তার উপরওয়ালার দৃষ্টি আকর্ষণ করবে, তার শ্রম সফল হবে, এটা সে আগে আশা করতে পারেনি। সে তার অফিস পরিষ্কার পরিচ্ছন্ন করে খাতাপত্র সাজিয়ে রাখল। পুলিশ সাহেব তদন্তে এসে কোনো বিষয়ে কোনো ত্রুটি আবিষ্কার করবেন তার উপায় রইল না। দারোগা সাক্ষীগুলিকে ডেকে তাদেরকে শিখিয়ে পড়িয়ে ঠিক করে রাখল। কোন সাক্ষী কোন কথার পর কি বলবে তা তারা মুখস্থ করিয়ে রাখল। কিন্তু এত আয়োজন, এত পরিশ্রম সবই বিফল হল। পুলিশ সুপারিনটেন্ডেন্ট তখন তদন্তে আসলেন না। তিনি মামলা সম্পর্কীয় সকল লোককে কৌশলে গ্রাম থেকে সরিয়ে দিলেন। তারপর একদিন হঠাৎ একজন আর্দালি সঙ্গে নিয়ে সরেজমিনে তদন্ত করতে আসলেন এবং যেভাবে তদন্ত আরম্ভ করলেন তা সম্পূর্ণ নতুন এবং দারোগার কল্পনাতীত। গ্রামের প্রধান ব্যক্তিরা একটি অশ্বত্থ গাছের ছায়ায় পুলিশ সুপারিনটেন্ডেন্টকে ঘিরে দাঁড়ালো বটে, কিন্তু কারোর মুখ থেকে একটাও অনাবশ্যক কথা বের হলো না। সকলেই বুঝেছিল বেশি কথা বললে হয়তো আদালতে সাক্ষ্য দিতে হবে, কিন্তু সাক্ষ্য দিতে কারোর ইচ্ছে ছিল না। তাদেরকে স্বল্পভাষী দেখে মিস্টার রেনল্ডস খুশি হলেন। অতঃপর মিস্টার রেনল্ডস গ্রামবাসীগণকে সঙ্গে নিয়ে পূর্বোক্ত কূপের কাছে উপস্থিত হলেন। গ্রামের বহু সাধারণ অধিবাসী এবং বালক বালিকারা কৌতূহল ভরে তাদের অনুসরণ করল। কূপটি বালুকাপূর্ণ মাঠের ভেতর অবস্থিত ছিল। একটি মেঠো পথ দিয়ে তাদেরকে সেই কূপের কাছে যেতে হলো। সকলে কূপ থেকে কিছু দূরে থামতে মিস্টার রেনল্ডস তাদেরকে সেই স্থানেই অপেক্ষা করতে আদেশ করলেন। তার আদেশ অগ্রাহ্য করে কেউই কূপের কাছে যেতে সাহস করল না। এবার মিস্টার রেনল্ডস তার আর্দালিকে সঙ্গে নিয়ে কূপের কাছে উপস্থিত হলেন। আর্দালির হাতে একটা ছোট্ট পুঁটলি ছিল। লোকগুলি দূরে দাঁড়িয়ে কৌতূহল ভরে তাদের কাজ লক্ষ্য করতে লাগল। কূপের কাছে অনেকগুলো পায়ের চিহ্ন ছিল। অধিকাংশই স্ত্রীলোকের পায়ের চিহ্ন বলে মিস্টার রেনল্ডসের ধারণা হলো। যে সকল পায়ের চিহ্ন গ্রামের দিকে প্রসারিত ছিল মিস্টার রেনল্ডস সেগুলি লক্ষ্য না করে কূপ থেকে প্রায় 100 গজ দূরে গমন করে অর্ধচক্রাকারে তা ঘুরে দেখলেন। সেখানে তিনি মানুষে চলার একটা পথ দেখে মাঝে মাঝে তা পরীক্ষা করতে লাগলেন এবং একজন গ্রামবাসীকে আহ্বান করে সেই পথের কাছে দাঁড়াতে বললেন। তারপর তিনি তার আর্দালিকে সঙ্গে নিয়ে কি দেখতে দেখতে সেই পথে অগ্রসর হলেন। তার এরকম করার উদ্দেশ্য কি, গ্রামবাসীরা তা বুঝতে না পারায় অস্ফুট স্বরে আলোচনা করতে লাগল। যে জায়গায় 10-12 জন লোক দাঁড়িয়েছিল পুলিশ সুপারিনটেন্ডেন্টের আর্দালি সেখানে দুটি সংকীর্ণ পথ সমান্তরালভাবে অবস্থিত দেখে উত্তেজিতভাবে চিৎকার করে উঠল। কিছু দূরে মাটি অত্যন্ত কঠিন থাকায় সেখানে পথ অদৃশ্য হলেও তারপর নরম জমি ছিল। এই জন্যে পথটি পুনর্বার দৃষ্টিগোচর হল। এই পথে খালি পায়ের চিহ্নগুলো সুস্পষ্টভাবে দেখতে পাওয়া গেল এবং স্পষ্টই বুঝতে পারা গেল উভয় পথের ব্যবধানে যে সংকীর্ণ স্থান ছিল তার ওপর দিয়ে কোনো ভারী দ্রব্য টেনে নিয়ে যাওয়া হয়েছিল। মিস্টার রেনল্ডস তাই লক্ষ্য করে বললেন, আমি যা আশা করেছিলাম এখানে তার অতিরিক্ত কিছু দেখছি। এখন তোমরা কাজে লেগে যাও,
আগুন জ্বালো, আমি দুজন ভদ্রলোককে ডেকে আনি। অতঃপর একটা পাত্র আনা হলে পূর্বোক্ত বান্ডিলে যে সকল দ্রব্য ছিল তা সেই পাত্রে ঢেলে দেওয়া হলো। অগ্নির উত্তাপে তা তরল হলে সেই তরল পদার্থ সুপরিস্ফুট পদচিহ্নগুলির ওপর ঢেলে দেওয়া হলো। কিছুক্ষণ পর তা ঠান্ডা হয়ে জমে কঠিন হলো। কিন্তু তা কঠিন হওয়ার আগেই দুজন সাক্ষীর স্বাক্ষরিত একখণ্ড কাগজ সেই পদার্থের উপরের অংশে বসিয়ে দেওয়া হলো। স্থায়ী প্রমাণরূপে শনাক্ত করার জন্যই এরকম করা হলো। অতঃপর তাদের ওপর থেকে ময়লাগুলো ধুয়ে ফেলে সেই কঠিন পদার্থগুলি মাটি থেকে তুলে নিয়ে সতর্কতা সহকারে ঢেকে রাখা হলো। এই কাজ শেষ হলে মিস্টার রেনল্ডস তার ঘোড়ায় চেপে থানায় ফিরলেন। এবার তিনি স্থির করলেন সেই পদচিহ্ন কাদের তাই তিনি আবিষ্কার করবেন। তারা যে সন্দেহের পাত্র এটা তিনি আগেই অনুমান করেছিলেন। যাই হোক, মিস্টার রেনল্ডস যখন সেখানে ফিরে আসলেন তখন বেলা প্রায় শেষ হয়েছিল। সন্ধ্যার অন্ধকার গাঢ় হওয়ার আগেই সব কাজ শেষ করার জন্য মিস্টার রেনল্ডস ব্যগ্রভাবে ঘোড়া ছুটিয়ে আসলেন। মোহাম্মদ আলী তৎপূর্বেই তার লোকগুলিকে শ্রেণীবদ্ধভাবে দাঁড় করিয়ে রেখেছিল। মিস্টার রেনল্ডস তাদের মুখের দিকে একবার চেয়ে দেখলেন মাত্র। এ বিষয়ে তার আগ্রহ চোখে পড়ল না। মিস্টার রেনল্ডস দারোগাকে জিজ্ঞাসা করলেন, সাক্ষীরা এখনও এখানে হাজির আছে নাকি? ওদেরকে ওইভাবে দাঁড় করিয়ে রাখার কোনো দরকার নেই। এই মুহূর্তেই একজন কনস্টেবলকে মোম এবং রজন আনার জন্য বাজারে পাঠাও। তার আদেশ শুনে সাব ইন্সপেক্টর গভীর বিস্ময়ে নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। তার ভাবভঙ্গি দেখে মিস্টার রেনল্ডস বললেন, আমার আদেশ কি তুমি শুনতে পাওনি? 1 সের মোম এবং 1 সের রজন আনাতে হবে, কিন্তু কনস্টেবলকে বলে দাও সে যেন বিভিন্ন দোকান থেকে সেটা কেনে। তাকে তাড়াতাড়ি ফিরে আসতে বলবে। মোহাম্মদ আলী একজন কনস্টেবলকে বাজারে পাঠাবার জন্য ডেকে এনে তাকে জিজ্ঞাসা করল, আর সাহেব মোম আর রজন লইয়া কি করবেন? হ্যাঁ? কনস্টেবল বলল, সাহেব যদি নিজের ইচ্ছায় না বলেন তাহলে ও কথা তাকে জিজ্ঞাসা করা কি গোস্তাকি হবে না? কনস্টেবল তাড়াতাড়ি বাজারে চলে গেল। কয়েক মিনিট পরে মিস্টার রেনল্ডস বারান্দার টেবিলের কাছে বসে পড়ে রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে মোহাম্মদ আলীকে বললেন, মোহাম্মদ আলী, তুমি তোমার ডায়েরিতে লিখেছ ইমাম বক্সের বাড়ি খানাতল্লাশির সময় তোমার কাছে আসামি স্বয়ং এবং 2 জন সাক্ষী এবং চৌকিদার হাজির ছিল। সে সময় অন্য কোনো লোক সেখানে উপস্থিত ছিল কি? মোহাম্মদ আলী বলল, হ্যাঁ সাহেব, রামপ্রসাদের পুত্র প্রতাপ আমাদের সঙ্গে গিয়েছিল। ওই যে সে এখন ওখানে বসে আছে। সে অদূরবর্তী একটি যুবককে লক্ষ্য করে আঙুল প্রসারিত করল। মিস্টার রেনল্ডস বললেন, খানা তল্লাশির সময় সে কি সেই কাজে কোনো রকম সাহায্য করেছিল? মোহাম্মদ আলী তৎক্ষণাৎ বলল, আগে না সাহেব, খানা তল্লাশ সংক্রান্ত কোনো ব্যাপারে সে যোগদান করে নাই। আমাদের সঙ্গে যে চৌকিদার ছিল সে গোয়াল ঘরে সালের এলোমেলো ভাবের দিকে আমার দৃষ্টি আকর্ষণ করিয়াছিল। মিস্টার রেনল্ডস প্রশ্নসূচক দৃষ্টিতে চৌকিদারের মুখের দিকে চাইলেন। চৌকিদার বলল, হ্যাঁ হুজুর, প্রতাপ আমার সঙ্গে এই সকল কথা আলোচনা করতে করতে যখন গোয়াল ঘরের চালের দিকে চেয়েছিল তখন আমারও নজর সেই দিকে পড়েছিল। মিস্টার রেনল্ডস দারোগাকে বললেন, যে লাঠি পাওয়া গিয়েছিল সে লাঠি তুমি ছাড়া যে আর কেউ হাত দিয়ে স্পর্শ না করে এ বিষয়ে কি তুমি সতর্ক ছিলে মোহাম্মদ আলী? মোহাম্মদ আলী বলল, হ্যাঁ সাহেব, এ আমি হলফ করে বলিতে পারি। আমি নিজের হাতে তা টানিয়া বের করেছিলাম এবং সেই সময় তা হাতে রক্তের দাগ দেখতে পাই। তারপর সেই লাঠি আর কেউ স্পর্শ করে না। মিস্টার রেনল্ডস কিছুক্ষণ চিন্তা করে বললেন, তুমি নিজের হাতে সেটা টেনে বার করেছিলে বললে। লাঠির মাথার দিকটা ধরে টেনেছিলে নাকি সরু দিকটা ধরেছিলে? স্মরণ করে ঠিক করে উত্তর দাও দেখি। মোহাম্মদ আলী ধাঁধায় পড়ে বলল, লাঠি খানার পিতল শক শক করছিল, তাতেই আমার দৃষ্টি আকৃষ্ট হয়। লাঠির অবশিষ্ট অংশ ঢাকা ছিল। আমি তার 2 মুড়া হাত দিয়ে ধরেছিলাম, উহার মধ্যস্থল স্পর্শ করি নাই। উহা দেখিয়েই আমার মনে হয়েছিল ও হাতে আঙুল চিহ্ন আছেই। প্রতাপ কি করলো? ও
ও কি আসামিরই লাঠি বলে শনাক্ত করলো? মোহাম্মদ আলী মাথা নেড়ে বলল, না, সে তাহা করে নাই সাহেব, কিন্তু দুইজন সাক্ষী এবং যার দ্বারের বাহিরে আমরা দাঁড়াইয়াছিলাম তাহারাও সকলে জানত উহা ইমাম বক্সেরই লাঠি। তাছাড়া বিশেষজ্ঞেরও রিপোর্ট আছে স্যার। পুলিশ সুপারিনটেন্ডেন্ট তার কার্যতৎপরতায় সম্পূর্ণ নির্ভর করতে পারছেন না, সেটা ভেবেই তার কণ্ঠস্বরে ক্ষোভের চিহ্ন লক্ষিত হলো। এই সকল অকাট্য প্রমাণ সত্ত্বেও সাহেব কোন পথে অগ্রসর হয়েছেন, তার উদ্দেশ্যই বা কি? দারোগা নত মস্তকে দাঁড়িয়ে এ সকল কথা চিন্তা করতে লাগল। মিস্টার রেনল্ডস দারোগাকে বললেন, এক বালতি সূক্ষ্ম বালি এনে তা 1 ইঞ্চি পুরু করে মাটিতে ছড়িয়ে দাও। এখন আমি কোনো সাক্ষীকে জেরা করব না। ওদের প্রত্যেকে কি সাক্ষ্য দেবে তা তোমার ঠিক জানা আছে মোহাম্মদ আলী। যারা লাঠি শনাক্ত করেছিল তাদেরকে, চৌকিদারকে এবং প্রতাপকে এই দল থেকে বেছে নাও। নামগুলি লিখে সেইভাবে পরপর ওদেরকে দাঁড় করাও। অন্য সকলে দূরে অপেক্ষা করতে পারে। মিস্টার রেনল্ডসের আদেশ অনুসারে 6 জন লোককে শ্রেণীবদ্ধভাবে স্থাপন করা হলো। পুলিশ সুপারিনটেন্ডেন্ট অতঃপর কি করবেন তা কেউই বুঝতে পারল না। পুলিশের অন্যান্য কর্মচারীরা কিছু দূরে দাঁড়িয়ে রেনল্ডসের কার্যপ্রণালী লক্ষ্য করতে লাগল। মিস্টার রেনল্ডসের আদেশে যে বালিগুলি ছড়িয়ে দেওয়া হয়েছিল সেই দিকে তাদের দৃষ্টি আকৃষ্ট হল। বালি এনে ওইভাবে ছড়াবার কারণ কেউই বুঝতে পারল না। মিস্টার রেনল্ডসের পকেট থেকে কাগজ জড়ানো পার্সেলটি এক অংশ বের হয়ে পড়েছিল। তাই বা কোন কাজে লাগবে তাও কেউ স্থির করতে পারল না। কিন্তু তাদেরকে দীর্ঘকাল অপেক্ষা করতে হলো না, কারণ অতঃপর একজনের নাম ধরে ডাক পড়তেই উক্ত 6 জনের একজন সাড়া দিল। মিস্টার রেনল্ডস তাকে প্রসারিত বালুকারাশির ওপর দিয়ে হেঁটে যাওয়ার আদেশ করলেন। সেই ব্যক্তি এই আদেশ পালন করলে মিস্টার রেনল্ডস উঠে গিয়ে সেই ব্যক্তির পদচিহ্নের সঙ্গে তার পকেটস্থ পার্সেলটির ছাঁচ সতর্কভাবে মিলিয়ে দেখতে লাগলেন। অতঃপর এই কাজ শেষ হলে মিস্টার রেনল্ডস সেই সাক্ষীটিকে বিদায় দান করে বালিগুলি সেই স্থান থেকে ঝেড়ে ফেলতে আদেশ করলেন। প্রসারিত বালুকারাশি অপসারিত হলে আবার বালি ছড়িয়ে দেওয়া হলো এবং দ্বিতীয় সাক্ষীকে তার উপর দিয়ে আগের মতোই হেঁটে যেতে বলা হলো। এই আদেশ পালন করলে তার পদচিহ্ন আগের মতোই তার পকেটের ছাঁচের সঙ্গে তিনি মিলিয়ে দেখলেন। অতঃপর তৃতীয় ব্যক্তির পালা। সেও ওই একইভাবে নতুন এক স্তর বালির ওপর দিয়ে হেঁটে চলে যাওয়ার পর মিস্টার রেনল্ডস অপেক্ষাকৃত দীর্ঘাকায় পদচিহ্নগুলি বিভিন্ন দিক থেকে সতর্কভাবে পরীক্ষা করে তার পকেটস্থ পার্সেলটি ছাঁচের সঙ্গে মিলিয়ে দেখতে লাগলেন। তারপর তিনি মাথা তুলে দারোগা মোহাম্মদ আলীর মুখের দিকে চেয়ে বললেন, তুমি এই সাক্ষীর আঙুলের ছাপ নেবে মোহাম্মদ আলী। আমি ওর 2 হাতের সব আঙুলেরই ছাপ চাই। এই কথা শুনে দারোগা গভীর বিস্ময়ে মুখ বেঁকিয়ে রইল। কিন্তু সুপারিনটেন্ডেন্টের আদেশের প্রতিবাদ করবে তার সেরকম সাহস ছিল না। তার আদেশ পালন না করে তার নিষ্কৃতি ছিল না। সে তার এই আদেশ পালন করতে যাবে সেই সময় মিস্টার রেনল্ডসের আর্দালি কার্যক্ষেত্রে উপস্থিত হলে সে তার ইঙ্গিতে রন্ধনযোগ্য একটা হাঁড়ি নিয়ে আসলো এবং বাজার থেকে যা কিনে আনা হয়েছিল সেটার বান্ডিল খুলতে আরম্ভ করল। তা পূর্ববৎ অগ্নিতে জাল দিয়ে তরল হলে মিস্টার রেনল্ডস স্বয়ং সেই উত্তপ্ত তরল পদার্থ তৃতীয় ব্যক্তির পদচিহ্নের ওপর ঢেলে দিলেন। যতক্ষণ তা শীতল না হলো ততক্ষণ তিনি অধীরভাবে প্রতীক্ষা করলেন। শীতল হলে বাদামি রঙের সেই পদার্থটি তুলে নিলেন। তা তখন শক্ত হয়ে গিয়েছিল। তিনি তার ধুলো ময়লা ঝেড়ে ফেলে খানিক জল আনতে আদেশ করলেন। 5-7 জন লোক জল আনার জন্য দৌড়ে গেল, কিন্তু মিস্টার রেনল্ডসের পরীক্ষা তখনও শেষ হয়নি। তিনি আবার বালি স্তর মুছে সেখানে নতুন বালি ছড়িয়ে তার উপর দিয়ে চতুর্থ সাক্ষীকে পরিচালিত করলেন, কিন্তু অবিলম্বেই তাকে বিদায় দান করলেন। অতঃপর পঞ্চম সাক্ষীর পালা আসলো। সে ওইভাবে বালুকা স্তরের ওপর দিয়ে চলে যাওয়ার পর
প্রতাপই কেবল বাকি ছিল। প্রতাপ ওইভাবে বালির ওপর দিয়ে চলে যাওয়ার পর মিস্টার রেনল্ডস উৎসাহভাবে সোজা হয়ে বসে তাকে ফিরে আসতে আদেশ করলেন। তখন মোহাম্মদ আলী তার আঙুলের ছাপ নেওয়ার জন্য তাকে টেবিলের কাছে নিয়ে গেল। অতঃপর তার পদচিহ্ন গ্রহণের জন্য মোম এবং রজন আগের মতোই আগুনের তাপে তরল করে তার পদচিহ্নের ওপর ঢেলে দেওয়া হলো। এইবার মিস্টার রেনল্ডস দারোগাকে বললেন, মোহাম্মদ আলী, তুমি তোমাদের স্কুলে আঙুল চিহ্ন সমূহ তুলনা করতে শিখেছিলে। তুমি আঙুলের যে সকল ছাপ নিয়েছ এগুলির সঙ্গে তাদের তুলনা করো। এই কথা বলে তিনি একখানা লিফাফার ভেতর থেকে আঙুল চিহ্নিত কয়েকটা ফটোগ্রাফ বার করে মোহাম্মদ আলীর হাতে প্রদান করলেন। তারপর একটা সিগারেট মুখে গুজে ধূমপান করতে করতে কৌতূহল ভরে দারোগার কাজ দেখতে লাগলেন। 5 মিনিট পর মোহাম্মদ আলী রেনল্ডসের দিকে তাকিয়ে দেখতে পেল তিনি দুটো পদচিহ্নের ছাঁচ পাশে রেখে অন্য গুলি সরিয়ে ফেলেছেন। দারোগা তাকে লক্ষ্য করে অত্যন্ত তীব্রভাবে বলল, আমার ভুল হতে পারে স্যার, কারণ আমি এ বিষয়ে তেমন অভিজ্ঞ নই, কিন্তু আমার ধারণা আমি শেষ লোকটির যে সকল অঙ্গুলির ছাপ লইয়াছিলাম তাহাদের মধ্যে প্রথম দ্বিতীয় আঙুলের ছাপ এই ফটোর সঙ্গে মিলে গিয়াছে। মিস্টার রেনল্ডস জিজ্ঞাসা করলেন, ডান হাতের না বাঁ হাতের আঙুলের ছাপ? আগে ডান হাতের, কিন্তু আমি কি জিজ্ঞাসা করতে পারি স্যার, হত্যাকাণ্ডের সঙ্গে ইহার কি সম্বন্ধ? মিস্টার রেনল্ডস তার এই প্রশ্ন কর্ণপাত না করে বললেন, এখন পদচিহ্নের এই ছাপগুলি মিলিয়ে দেখো। মোহাম্মদ আলী তা মিলিয়ে দেখে বলল, হ্যাঁ, ঠিক একই রকম বটে। এমনকি বুড়ো আঙুলের নিচে যে কটা দাগ আছে তা পর্যন্ত মিলে গিয়েছে স্যার। আগাগোড়া মাপেরও কোনো পার্থক্য নাই। এই সাক্ষীর কি নাম দেখে রাখো, কিন্তু এখন কোনো কথা প্রকাশ করো না। ওদের প্রত্যেকেই এখানে আসুক, তখন আমি বলবো তোমার কাছে কি গোপন করা হয়েছে। ইমাম বক্স যে হত্যাকাণ্ডের জন্য দায়ী নয় এ বিষয়ে আমি নিঃসন্দেহ হয়েছি। কিন্তু আমি যথাযোগ্য সম্মান সহকারে আপনাকে জানাইতেছি, তাহার বিরুদ্ধে যে প্রমাণ পাওয়া গিয়েছে তাহা অকাট্য। সেই প্রমাণ খণ্ডন করা এখনো হয়নি স্যার। মিস্টার রেনল্ডস অবিচলিত স্বরে বললেন, কিন্তু তোমার মন সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ থেকে কার্যে ব্যাপৃত আছে মোহাম্মদ আলী। আমার ধারণা ছিল এ পর্যন্ত যা করা হলো তার ফলে সত্যের আলোকে তোমার মতো নির্বোধকেও রহস্যের অন্ধকারে পথ দেখাতে পারবে। এখন তুমি একটু বুদ্ধি খরচ করো দেখি। অতঃপর মিস্টার রেনল্ডস অন্য সকলের দিকে চেয়ে উত্তেজিত স্বরে আদেশ করলেন, রামপ্রসাদের পুত্র প্রতাপ, তুমি উঠে আমার কাছে এসে দাঁড়াও। তোমাকে আমার কোনো কথা বলার আছে। অন্য যারা এখানে হাজির আছো তারাও আমার কথা শুনতে পারে, কিন্তু আমার কথাগুলি বলতে আরম্ভ করার আগে আমি আর একটা ল্যাম্প চাই। তা উঁচু করে ধরতে হবে যেন আমি প্রতাপের মুখ সুস্পষ্টভাবে দেখতে পাই। পুলিশ সুপারিনটেন্ডেন্টের আদেশ শুনে প্রতাপ অনিচ্ছার সঙ্গে উঠে এসে তার সামনে দাঁড়ালো। ল্যাম্পের আলোক তার মুখের ওপর পড়ল এবং সেই আলোকে তার পশ্চাৎস্থিত অন্য লোকগুলিকে দেখতে পাওয়া গেল। একজন কনস্টেবল বারান্দার ধারে দাঁড়িয়ে হ্যারিকেন লণ্ঠনটা প্রসারিত হাতে উঁচু করে ধরে রইল। দারোগা মোহাম্মদ আলী পুলিশ সুপারিনটেন্ডেন্টের পিছনে বসেছিল। তার মুখে ভয় এবং দুশ্চিন্তা পরিস্ফুট। প্রকৃত ব্যাপার কি তাহা সে এখনো বুঝতে পারেনি। মিস্টার রেনল্ডস তার মুখ থেকে অর্ধদগ্ধ সিগারেটটা বার করে নিলেন। দর্শকগণ স্তব্ধভাবে প্রতীক্ষা করতে লাগল। তারপর মিস্টার রেনল্ডসকে মুখ তুলে তীব্র দৃষ্টিতে সকলের মুখের দিকে চাইতে দেখে ভয়ে সকলেরই মুখ শুকিয়ে গেল। তাদের বুক কাঁপতে লাগল। প্রকৃত ব্যাপার কি তা কেউই বুঝতে পারল না, কিন্তু প্রত্যেকেরই আশঙ্কা হলো তাকে এই হত্যাকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে। সুপারিনটেন্ডেন্ট হ্যারিকেন লণ্ঠনের অস্ফুট আলোকে অদূরে দণ্ডায়মান প্রত্যেক ব্যক্তির মুখ একে একে দেখতে লাগলেন।
অবশেষে তার দৃষ্টি সোপানের ওপর দণ্ডায়মান প্রতাপের মুখের ওপর সন্নিবিষ্ট হল। মিস্টার রেনল্ডস তাকে লক্ষ্য করে অচঞ্চল স্বরে বলতে লাগলেন, প্রতাপ, যে ব্যক্তির মৃত্যু হয়েছে সে তোমার পিতা, এবং যে ব্যক্তি তোমার পিতার হত্যাকারী বলে অভিযুক্ত হয়েছে সে তোমার শত্রু, তোমাদের সমগ্র পরিবারেরই শত্রু। একথা কি সত্য নয়? তোমরা পরস্পরকে দীর্ঘকাল থেকে শত্রু বোধে ঘৃণা করে এসেছ, তাই তো? বেশ, এই ঘৃণার কথা তোমাদের কারোরই অজ্ঞাত নয়। তোমরা যে সকল মামলা করে এসেছ সে সকল মামলার নথিপত্রেও এর সুস্পষ্ট উল্লেখ আছে। জলের দখলীসত্ত্ব নিয়ে যে মামলা হয়েছিল সেই মামলায় আদালতের বিচারে তোমাদের পরাজয় হয়েছিল এবং তোমাদের বিরুদ্ধে রায় প্রকাশ হয়েছিল। তুমি এবং তোমার আত্মীয়গণ সেই মামলার আলিপে কোনো সুফলের আশা না থাকায় ইমাম বাক্সের অত্যাচার থেকে নিষ্কৃতি লাভের কী উপায় থাকতে পারে সেই সম্বন্ধে পরামর্শ করেছিলে। সে গ্রামের ভেতর দিয়ে যাওয়ার সময় তোমাদেরকে দেখতে পেলে তোমাদের পরাজয়ের জন্য ঠাট্টা বিদ্রুপ করত, তোমাদেরকে খেপিয়ে তুলত, কিন্তু এবং তোমরা এই প্রতিকারের কোনো উপায় স্থির করতে পারতে না, এবং পাছে তোমাদেরকে সন্দেহ করা হয় এই ভয়ে প্রতিহিংসা বৃত্তি চরিতার্থ করতে পারতে না। অবশেষে তোমরা ভেবে দেখলে এখানকার থানার দারোগাটি অদূরদর্শী, ছোকরা কর্মচারী, তার চোখে ধুলো দেওয়া খুবই সহজ হবে। এই রকম চিন্তার সঙ্গে সঙ্গেই তোমাদের বাড়িতে তোমার যে বুড়ো বাপ ছিল তার অবস্থার কথা তোমার মনে পড়ল। তুমি ভেবে দেখলে অক্ষম বৃদ্ধ আর লাঙল বা গরুর গাড়ি চালাতে পারে না, সে এখন সম্পূর্ণ অকর্মণ্য এবং সংসারের ভার স্বরূপ। সে বসে বসে উপার্জিত অন্ন ধ্বংস করে, এটা ছাড়া তার আর অন্য কোনো কাজ নেই। সুতরাং তার ওপর তোমার দৃষ্টি পড়ল এবং শয়তান এসে তোমার স্কন্ধে ভর করায় সেই অকর্মণ্য বৃদ্ধকে কাজে লাগাবার জন্য তোমার আগ্রহ হল। শয়তান তোমার কানে কানে বলল, এই বুড়োকে সরিয়ে দিলেই আর কোনো ক্ষতি নেই, তার দ্বারাই তোমাদের কার্যসিদ্ধি হবে, কিন্তু এজন্য পথ প্রস্তুত করতে হবে। সুতরাং তোমাকে সুযোগের প্রতীক্ষা করতে হলো। অবশেষে এই সুযোগ আসলো। ইমাম বাক্সের লাঠিখানা চুরি করার সুবিধে হলো। ওই লাঠি চুরি করেও তোমাকে কান খাড়া করে প্রতীক্ষা করতে হলো, কারণ ইমাম বাক্স তার লাঠি চুরি যাওয়া সম্বন্ধে গ্রামের লোকেদের কোনো কথা বলে কিনা তা জানা প্রয়োজন বলেই তোমার ধারণা হলো। লাঠি চোর বলে তোমাকে সন্দেহ করা হয় কিনা তা জানার জন্য তুমি উৎসুক হবে, এটা তোমার পক্ষে সম্পূর্ণ স্বাভাবিক। কিন্তু ইমাম বাক্স এ সম্বন্ধে উচ্চবাচ্য না করায় তোমার আশা পূর্ণ হলো। এই পর্যন্ত বলে মিস্টার রেনল্ডস কিছুক্ষণের জন্য নীরব হলেন। প্রতাপ এ সকল কথা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এই সময় কনস্টেবলটা হাত বদলিয়ে হ্যারিকেন লণ্ঠনটা অন্য হাতে নিল। মোহাম্মদ আলী অধীরভাবে এক হাঁটু অন্য হাঁটুর ওপর তুলে বসল। এবার তার মনে হতে লাগলো তদন্ত কাজে তাকে হয়তো প্রতারিত হতে হবে, কিন্তু তার অনুকূলে যে অকাট্য প্রমাণ বর্তমান তা ব্যর্থ হওয়ার সম্ভাবনা কোথায়? মোহাম্মদ আলী ভাবল, সাহেব অনুমানে নির্ভর করে এই সকল কথা বলছেন। অনুমান কখনো প্রমাণের স্থান অধিকার করতে পারে না, সুতরাং চিন্তার কোনো কারণ নেই বুঝে সে গ্যাঁট হয়ে বসে রইল। তার মুখে অবিশ্বাসের ক্ষীণ হাসি ফুটে উঠল। অন্যান্য লোকও এইরকমই ভাবতে লাগল। মোহাম্মদ আলী আশ্বস্ত চিত্তে তাদের মুখের দিকে চাইল, কিন্তু তাদের মুখ দেখে নিশ্চিন্ত হতে পারল না। তারা বুঝেছিল পুলিশ সুপারিনটেন্ডেন্ট দারোগা মোহাম্মদ আলী অপেক্ষা অনেক অনেক বেশি সংবাদ সংগ্রহ করেছেন এবং তিনি তা প্রমাণ করার ব্যবস্থা করছেন। তাদের অনুমান শেষ হওয়ার আগেই মিস্টার রেনল্ডস প্রতাপকে সম্বোধন করে বললেন, প্রতাপ, আমি অত্যন্ত বিস্মিত হয়েছি যে তুমি তোমার বৃদ্ধ পিতা রামপ্রসাদকে তার নিদ্রিত অবস্থায় লাঠি মেরে হত্যা করতে
কুণ্ঠা বোধ করনি। হ্যাঁ, ওই লাঠি দিয়েই তাকে হত্যা করে তোমার কোনো আত্মীয়ের সাহায্যে তার মৃতদেহটা ওই কূপের কাছে টেনে নিয়ে গিয়েছিলে। বালির ওপর তোমার পায়ের দাগ পাওয়া গিয়েছে, কিন্তু তোমাদের শত্রুই যে তোমার পিতাকে হত্যা করেছে এর উপযুক্ত প্রমাণের প্রয়োজন হবে বুঝে তুমি তার সেই লাঠি তার গোয়াল ঘরের চালে গুঁজে রেখেছিলে। তুমি জানতে তা সহজেই খুঁজে পাওয়া যাবে। ওটা যে তুমি সেখানে লুকিয়ে রেখেছিলে তার প্রমাণ এই যে সেই লাঠিতে রক্তের দাগের ভেতর তোমার 2টি আঙুলের চিহ্ন পাওয়া গিয়েছে। এবার দারোগা মোহাম্মদ আলী বিস্ময় ভরে একটা হুঙ্কার দিয়ে উঠে দাঁড়ালেন। মিস্টার রেনল্ডস তার বিস্ময়ের কারণ বুঝতে পেরে অঙ্গুলি চিহ্নের ফটোর প্রতি তার দৃষ্টি আকর্ষণ করে বললেন, দেখো, এই অঙ্গুলি চিহ্নের ওপরই সব নির্ভর করছে। অঙ্গুলি চিহ্নের বিশেষজ্ঞ এটা লক্ষ্য করেনি। তোমাকে বেশি দোষ দিতে পারি না। অতঃপর মিস্টার রেনল্ডস প্রতাপকে সম্বোধন করে বলতে লাগলেন, অপরাধী বলে কাকে সন্দেহ করা হবে তা তুমি ভালোই জানতে। এই জন্যে কারোর বিরুদ্ধে প্রত্যক্ষ অভিযোগ করা তুমি আবশ্যক মনে করনি। যখন আসামির বাড়ির খানা তল্লাশ করা হয় তখন তুমি সেখানে হাজির ছিলে, কারণ তোমার আশঙ্কা হয়েছিল লাঠিখানা সকলের দৃষ্টি এড়াতে পারবে। ওটা কোথায় লুকিয়ে রেখেছিলে তা তোমার কৌশলেই ধরা পড়লেও তুমি এমন চতুর যে লাঠিখানা নিজে শনাক্ত করনি। গ্রামে সকলেই জানতো ওটা ইমাম বক্সেরই লাঠি, কিন্তু অতিরিক্ত সতর্ক হয়েই তুমি ভুল করেছ। আমার বয়স নিতান্ত অল্প নয়, কিন্তু তোমার মতো হীন প্রবৃত্তির মানুষ আমি জীবনে দেখিনি। নিজের বাপকে হত্যা করার জন্য লাঠি তুলতে তোমার হাত থেকে লাঠি খসে পড়ল না? হ্যাঁ, তোমার হাত আড়ষ্ট হলো না? ছি 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 ছি, এ যে মহা আশ্চর্যের ব্যাপার। মিস্টার রেনল্ডসের কথা শুনে অন্যান্য লোক সেই পিতৃহন্তার ছায়া স্পর্শ করতে ঘৃণা বোধ করে দূরে সরে দাঁড়ালো। মিস্টার রেনল্ডস উত্তেজিত স্বরে বললেন, তোমার আর কি বলার থাকতে পারে? হ্যাঁ? 2বার প্রতাপের ওষ্ঠ কম্পিত হলো, কিন্তু তার মুখ থেকে কোনো কথা বের হলো না। অবশেষে সে হতাশভাবে বলল, বাবা এর জন্য আমাকে অনুমতি দিয়েছিল। মিস্টার রেনল্ডস তার দিকে আঙুল প্রসারিত করে উত্তেজিত স্বরে বললেন, কি? সে তাকেই খুন করার জন্য তোমাকে অনুমতি দিয়েছিল? কি মিথ্যেবাদী! পিতৃহন্তা প্রতাপ চারিদিকে চেয়ে তার সাক্ষীগণকে ঘৃণায় তার সংস্রাব ত্যাগ করতে দেখে ক্ষুব্ধ স্বরে বলল, হ্যাঁ, আমার বাপের আদেশপত্র আমার সঙ্গেই আছে। আমাদের মহাশত্রু ফাঁসিতে মরবে এই আশায় বাবা স্বেচ্ছায় প্রাণ বিসর্জন করেছে। তার পীড়াপিড়িতে বাধ্য হয়ে তার আদেশ পালন করেছি মাত্র। এ বন্দি তার নিজেরই। এই জন্য তার কাছ থেকে একটা হুকুমনামা লিখিয়ে আমি এ কাজ করেছি। পিতৃ আজ্ঞা কি করে অগ্রাহ্য করি? এই কথা বলে প্রতাপ তার পাগড়ির মোড়া থেকে একখানা চিরকুট খুলে তা মিস্টার রেনল্ডসের হাতে অর্পণ করল। মিস্টার রেনল্ডস প্রতাপের পিতা রামপ্রসাদের স্বহস্ত লিখিত সেই আদেশলিপি পড়ে স্তম্ভিত হলেন। তিনি জানতেন অনেকেই রাগের বশে শত্রুর মাথায় লাঠি মেরে তাকে হত্যা করে প্রাণদণ্ডে দণ্ডিত হয়, কিন্তু কোনো ব্যক্তি শত্রুকে প্রাণদণ্ডে দণ্ডিত করার জন্য নিজে লাঠি খেয়ে প্রাণ বিসর্জন করে, এরকম দৃষ্টান্ত তিনি এই প্রথম দেখলেন। অতঃপর প্রতাপের হাতে হাতকড়িয়াটার সময় সে দুঃখ করে বলল, বাবা অনর্থ বলল, যাকে ফাঁসিতে ঝোলাবার জন্য বাবা স্বেচ্ছায় প্রাণ দিল তাকেই তুমি কৌশলে বাঁচিয়ে দিলে সাহেব। শেষে পিতৃহত্যার শাস্তি আমাকেই নিতে হবে। শেষ হলো আজকের গল্প দীনেন্দ্র কুমার রায়ের লেখা অদ্ভুত প্রতিহিংসা। আশা করব আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের প্রতিক্রিয়া। প্রতি সপ্তাহের মতো আগামী সপ্তাহেও আপনাদের উদ্দেশ্যে একটি নতুন গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ শুনতে থাকুন আমাদের বাকি গল্পগুলো।
আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।